আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ, এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ কয়েছে। এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না, বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোট মানুষই বলবো। তারা দল করবে এটা তো আমরা শুনতেছি আজকে 2-3 মাস ধরে, এখনো তারা দলে একটা গঠনতন্ত্রই করতে পারে নাই। মানুষ তো প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে, তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে, আর কিচ্ছু না। এই দলের কোনো রাজনৈতিক আদর্শ কেউ জানে না, ওরা নিজেরাও জানে না। তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে, এবং এই শব্দগুলি প্রয়োগ কি, এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না। এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এখানে যারা গিয়েছে, যারা ইয়াং গিয়েছে, ওদের সঙ্গে আলাপ করে দেখেন কি বললো নাহিদ। বলবে আমরা সেকেন্ড রেভলিউশন করবো, সেকেন্ড রিপাবলিক করবো। ওকে ফাইন, জিজ্ঞেস তারপরে আপনার ফলোইং কোশ্চেন, ভাই সেকেন্ড রিপাবলিকটা কি তুমি বুঝো? বুঝে না, কেউ বুঝে না। ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে? যদি না বোঝা ভালো, ভালো কেন জানেন? না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায়, বুঝলেই তো প্রশ্নটা ওঠে, ভাই সেকেন্ড রিপাবলিক কেন? সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতা দেশে এই মুহূর্তে আছে? রিপাবলিকটা কখনো হয়েছিল, কিভাবে হয়েছিল, কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও? আচ্ছা, এ পর্যন্ত তারা তো 6 মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা রাজপথে আছে, তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তনটা আপনি দেখছেন? আপনি আমাকে ভাই বুঝান, তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই? দেখাতে পারবেন? পারবেন না। 3 জন লোক মন্ত্রী হয়েছে, মন্ত্রী তো বলবো উপদেষ্টা হয়েছে, তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কি গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের মিনিস্ট্রিতে? ওদের জীবনযাপনে কি পরিবর্তনটা তারা দেখাতে পারছে? হ্যাঁ, গাড়ির মডেল চেঞ্জ হয়েছে, দামি দামি ব্র্যান্ডের কেটস পরছে, ব্র্যান্ডেড জ্যাকেট পরছে, এগুলো দেখছি। এই তো পরিবর্তন। এই পরিবর্তনটা আগে হয়েছে। পরিবর্তনটা কি? হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক? যত লোকে এই রিপাবলিক অর্থ বুঝে তার চেয়ে 10 জন লোক ইন্ডিয়ার একটা রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে, হই হই করে যাত্রার ভঙ্গিতে ওঠেছিনি। রিপাবলিক বুঝে না রে ভাই, বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে? তার তো কোনো বাস্তবতা এখন এখানে নাই। তারা নতুন কি বলছে, আমি একটা কথা বলি, গণপরিষদ ইলেকশন করবে তারা, ঠিক আছে? এই জিনিসটা কি জিজ্ঞান যে জিজ্ঞাসা করেন, ভাই এটার কামটা কি? গণপরিষদ তুমি যে করবে এটা কাজটা কি বুঝান আপনি? কেউ দেখেন ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা? কেউ বুঝে না। তৃতীয় একটা করছে নতুন জিনিস কি, ইনকিলাব জিন্দাবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না? নতুন নতুন শব্দ আমদানি করা। ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল, অমিতাভ বচ্চন আর শ্রীদেবী অভিনয় করছিল, ওটা দেখছিলাম। ইনকিলাব, বাংলাদেশের ইনকিলাব নামে একটা পত্রিকা আছে, বাংলাদেশের মানুষ এগুলি চিনে। আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়ার সময় শেষ করে ইনকিলাব জিন্দাবাদ, এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করেছে। এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো? ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা ওরা দিত একসময় এই স্লোগানটা ওরা দিত। আমাদের স্বাধীনতা মানে 47-এর যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেখানে কেউ কেউ যুদ্ধ। পাকিস্তানেও এই স্লোগানটা আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। আমাদের দেশে থেকে যত লোক ইনকিলাব জিন্দাবাদ বলে তার চেয়ে অন্তপক্ষে 50 গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনকিলাব জিন্দাবাদ বলে। আবার না হিসাব বলে আমরা ভারতপন্থী হবো না, পাকিস্তানপন্থী হবো না, ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব। এই হলোটা কি? এইগুলি হলো কি জানেন? নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন, বাট এদের কি মিন করে? আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলির সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা, মানুষের কাছে যাওয়া, মানুষকে বোঝানো যে কি সেকেন্ড
রিপাবলিক কি মাসুদ কামাল সেই সময় কি চলে গেছে? সেটা রিপাবলিক ওনাটা ওনার সামনে নিয়ে এসেছে। পুরো সময় চলে যায় না পৃথিবীতে। শুনেন, পৃথিবীতে তো সময় তো দিতে হবে। এক সপ্তাহ পরে পৃথিবীতে কিয়ামত হচ্ছে না, আমি এটা বলি না যে কিয়ামত হয়ে যাব, সময় শেষ হয়ে গেছে, সময় অনন্তকাল আছে। কিন্তু যখন আপনি একটা নতুন কিছু নিয়ে আসবেন, আগে পাবলিকের সম্বন্ধে একটা প্রস্তুতি নিতে দিবেন না? আমি ওটা বলছি, সময় চলে যায় নাই, বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে, এটা প্রচার করবে, অমুক করবে, তমুক করবে, কোনো সমস্যা নাই। ইলেকশনের পরে দেখবেন যে বেলুন চুপসে গেছে, কোনো সমস্যা নাই, তখন আর এটা প্রচারও করতে পারবে না। প্রচারটা এখনই করা উচিত ছিল। গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল, সেই দল করতে করতে ফেব্রুয়ারির শেষের দিন করলো, লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো। তো এই কটা দিন তারা কি করছে? খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে, খালি নেতাটা কে হবে, এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের উপর কম্প্রোমাইজ। আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জুনিয়র যুগ্ম আহ্বায়ক নাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সচিব, মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য। এবং তারপর যেটা দাঁড়া করাইছে এটা হলো গিয়ে 90% ঢাকা ইউনিভার্সিটি, আর বাকিটা অন্য 9%। আমি খুশি হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এক ধরনের আনন্দ পাইছি, ঠিক আছে, এই একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আছি। আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে। তো এইগুলি সব মিলে যেটা হয়েছে, আমাদের দেশের, এই দেশের মাটি, এই দেশের মানুষ, এদেশের যে রাজনীতি, তা সব কিছুর প্রভাব এখানে আছে, নাথিং নিউ। জনাব সাকিব, মাসুদ কামাল যে কথাগুলো বলছিলেন সেগুলো শুনলেন। আমি যেটা বলি, একটা জিনিস ধরেন, আমি অনেকদিন ধরে বিশেষ করে আপনার রাজনৈতিক দলের যে বয়ান বা আপনার বক্তব্য শুনি, অনেকদিন ধরে আপনি একটা বলছেন যে রাজনীতি যে নতুন বন্দোবস্ত দরকার, এই শব্দবন্ধটা আপনার মুখে আমি অনেকবার শুনেছি। এরাও কিন্তু এই কথাটা বলেছে। আমার একটা জানার কৌতূহল হলো যে আপনারা যে অর্থে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেন, এই ছাত্রদের যে রাজনৈতিক দল, ওরা কি একই অর্থে বলছে নাকি অন্য কিছু? দেখুন, এই মানে বাংলাদেশের রাজনীতিতে বিশেষভাবে আমি বলবো যে 2007-08 সাল থেকে যে ধরনের স্লোগানগুলো সামনে এসছে, যে প্রশ্নগুলো আলোচিত হয়েছে, এই তরুণরা যে দলটা গঠন করেছে তার মধ্যে তারা অনেকগুলোকেই গুরুত্বের সাথে নিয়েছে। এখন এইটা অনুসরণ, এটাকে আমি মানে ইতিবাচক ভাবে দেখি আর কি, সোজা কথা। যেমন ধরুন, আমরা 2007-08 সালেই এই কথাটা আমরা তুলেছিলাম যে বাংলাদেশে একটা মানে এক ধরনের দখলদারিত্ব কায়েম হচ্ছে, এবং বাংলাদেশে ভারতের রাজনৈতিক কর্তৃত্বটা সিগনিফিক্যান্ট শিফট ঘটেছে 2007-08 মধ্যে। এটাকে আমরা একটা দখলদারিত্ব হিসেবে দেখেছিলাম, পলিটিক্যাল ডমিনেশন। ভারতের সাথে আমাদের আগেও অনেক দ্বন্দ্ব ছিল, সেইগুলো আছে এখনো। আমাদের নদীর পানির সমস্যা, বাণিজ্য সমস্যা, সীমান্তে হত্যাকাণ্ড, কিন্তু মানে একটা পলিটিক্যাল কন্ট্রোল, বাংলাদেশের রাজনৈতিক তৎপরতার উপর ভারতের যে নিয়ন্ত্রণ কায়েম হয়েছে, এটা 2007-08 যেভাবে সিগনিফিক্যান্ট শিফট করেছে, সেটাকে কিন্তু আমরা চিহ্নিত করেছিলাম আমাদের দল থেকে, গণসংহতির পক্ষ থেকে আমরা তখন। এবং ওই কারণে আমরা তখন একটা মানে পাশাপাশি স্লোগান তুলেছিলাম। একদিকে এই কর্তৃত্বটাকে বিরোধিতা করেছি, অন্যদিকে বলেছি মুক্তিযুদ্ধের মধ্যে যে জনগণের আকাঙ্ক্ষা ছিল, সেই রাষ্ট্র সংবিধানটা তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের শাসকদের যে আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ যে শাসক দল হিসেবে যে সংবিধান করেছে 72 সালে, সেই সংবিধান জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেনি। এটা সম্পূর্ণভাবে একটা এককেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোকে নিশ্চিত করেছে। মুক্তিযুদ্ধের জনগণের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র, সেই রাষ্ট্র সংবিধান করতে হবে। এই স্লোগানটা আমরা 7-8 পরে তুলেছিলাম। তারপরে ধরেন আমাদের স্লোগানটা উঠেছিল যে পন্থী রাজনীতি। তখন একটা ব্যাপকভাবে একে পাকিস্তানপন্থী, তো ওকে ভারতপন্থী, মার্কিনপন্থী, সৌদিপন্থী, বহুপন্থী বাংলাদেশের রাষ্ট্র, মস্কোপন্থী তো আগে ছিল। সো একদিকে মার্কিনপন্থী, মস্কোপন্থী, অন্যদিকে সৌদিপন্থী, পাকিস্তানপন্থী, ভারতপন্থী রাজনীতি। আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের স্বার্থ নিয়ে মানে রাজনীতিটা কোথায়। সো বাংলাদেশ পন্থার প্রশ্নটা 2013-14 সালের দিকে সামনে এসেছিল। তারপরে ধরুন সামনে এসছে বিশেষত 2014 সালের পরে, যখন আওয়ামী লীগ এরকম একটি নির্বাচন করলো, 153 জন
আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, তখন আমরা এই স্লোগান সামনে তুলেছিলাম। এবং শুধু আমরা তুলিনি, রাজনৈতিকভাবে এটা বিভিন্ন সিভিল সমাজের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি কিংবা রাজনৈতিক চুক্তিতে যেতে হবে, যেটাকে আধুনিক রাষ্ট্রটা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টের উপর দাঁড়িয়ে আছে। আমরা জানি ফ্রম রুসো থেকে শুরু করে তারও আগে থেকে। তো এখন এই যে সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা জন লক থেকে রুসো পর্যন্ত, এই তার উপর যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাটা দাঁড়িয়েছে, আমরা যে ধরনের সোশ্যাল কন্ট্রাক্টে 72 সালে একটা সংবিধান কিংবা রাষ্ট্রপত্রের মধ্যে এসেছিলাম, সেইটা আমাদেরকে নানান অধিকার থেকে কেবল বঞ্চিতই করছে। সো আমরা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টে যাওয়া দরকার, যেটা পিপলের অধিকারের উপরে দাঁড়াবে। সেই জন্য আমরা নতুন একটা জাতীয় সনদের কথাটা বলেছিলাম। এবং আপনি খেয়াল রাখবেন 2018 সালে ডক্টর কামাল হোসেন নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের লক্ষ্যে যে একটা কনভেনশন ডাক দেওয়া হয়েছিল, আমি সেখানে বক্তব্য রেখেছিলাম। আমি যদিও ঐক্য ফ্রন্টে যোগ দিইনি, কিন্তু ওইখানে বক্তব্যে এই নতুন জাতীয় সনদের কি রূপরেখা হতে পারে সেটা আমরা তখন তুলে ধরেছিলাম। এর পরে যদি আসেন 18 সালের ইলেকশনের অভিজ্ঞতার পরে, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগানটা অনেক বেশি, এটাও বলতে পারেন যে হ্যাঁ আমি আমরা আমি বলছি যে এটা কোন কোন পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে, পার্সপেক্টিভ আর এদের পার্সপেক্টিভ জায়গায় দাঁড়াচ্ছে কি অনেকটা একই জায়গায়। কারণ আমি তো আকাশ থেকে আর স্লোগান আনা যাবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ধরেন ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে, এই ক্ষমতা ব্যবস্থা রাজনৈতিক, এটা অবশ্যই অর্থনৈতিক এবং অবশ্যই সাংস্কৃতিক। মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনে যে ক্ষমতার সম্পর্কটা থাকে, ক্ষমতা ব্যবস্থা যেভাবে কাজ করে, এই ক্ষমতা ব্যবস্থার পরিচালনা নীতি এবং তার কাজ করার ধরনটাকে বদলাতে হবে। এখন এটা যে আমাকে বদলাতে দেন, আমরা একভাবে বদলাবো, আপনাকে বদলাতে দিলে আপনি আরেকভাবে বদলাবেন, ওনাকে দিলে হয়তো উনি আরেকভাবে বদলাই দিবেন। সো আওয়ামী লীগের হাতে এই ক্ষমতা ব্যবস্থা একরূপ নেয়, আবার রাজনৈতিক দল ভেদে অথবা মানে কোন জনগণের কোন অংশের স্বার্থ, কোন শ্রেণীর স্বার্থ আপনি রক্ষা করছেন তার ভেদে এখানে অবস্থান বদলায়। ফলে যেখানে যে সমস্যাটা হচ্ছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তকে আমরা কিভাবে ডিফাইন করছি এবং সেইটা আসলে কার হাতে গিয়ে পড়ছে, সেই প্রশ্নটা গুরুত্ব